জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার ইউরোপ। এবারে জানিয়ে দিব জর্জিয়ায় বিধ্বস্ত তুরস্কের বিমানটিতে থাকা ২০ সেনার সবাই নিহত। আরও জানাবো ভারত পাকিস্তান উভয়ের সঙ্গে তাল মেলালো এবারে ইরান। এদিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ইউক্রেনে ঢুকছে রুশ বাহিনী। সব শেষে জানিয়ে দিব নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার বিরুদ্ধে এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। স্থানীয় সময় মঙ্গলবার সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভির এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আলেকজান্ডার ভুসিচ বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়, সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সার্বিয়ান প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়েন ম্যান্ডেনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়। কয়েকদিন আগে দেওয়া এক বক্তব্যে ম্যান্ডেন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে ৩ থেকে ৪ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। এ বিষয়ে ভুসিচ বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত দুই পাথরের মাঝে চাপা পড়েছে। এই অবস্থায় সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জর্জিয়ায় বিধ্বস্ত তুরস্কের বিমান ঘাঁটিতে থাকা ২০ সেনার সবাই নিহত। আজারবাইজান থেকে উড্ডয়নের পর জর্জিয়ায় বিধ্বস্ত হওয়া তুরস্কের সামরিক কার্গো বিমানটিতে থাকা ২০ জন সেনা সদস্যদের সবাই নিহত হয়েছেন। বুধবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল গুলার এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার জর্জিয়ার কাখেতি অঞ্চলের সিগনা ঘি মিউনিসিপ্যালিটিতে তুর্কি C-130 সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল বিধ্বস্ত বিমানে কমপক্ষে ২০ জন তুর্কি সেনা সদস্য আছেন। প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আশ্রে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। টিলা জুড়ে ঘাসের উপর ধ্বংসাবশেষ ছড়িয়েছিল, কিছু অংশে তখনও আগুন জ্বলছিল এবং ধোঁয়া উঠছিল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এক্সপোস্টে বলেছেন, আমাদের বীর সহযোদ্ধারা শহীদ হয়েছেন। যখন আজারবাইজান থেকে দেশে আসার পথে আমাদের C-130 সামরিক কার্গো বিমানটি জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভারত পাকিস্তান উভয়ের সঙ্গেই তাল মেলালো ইরান। ভারতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান। একই সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। বুধবার এক প্রতিবেদন আল জাজিরা এ তথ্য জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের অসভ্য ও ঘৃণ্য রূপ এখন সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র ইসলামাবাদের আদালত প্রাঙ্গণের বাইরে সংঘটিত আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ একটি ঘৃণ্য প্রবণতা যা কোনো দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয়। আমরা পাকিস্তানের সরকারের পাশে আছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপই একমাত্র সমাধান। ঘন কুয়াশার সুযোগ নিয়ে ইউক্রেনে ঢুকছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের যুদ্ধ এখন যেন টিভি সিরিজ গেম অফ থ্রোনসের এক বাস্তব সংস্করণ, যেখানে শীত হয়ে উঠেছে রাশিয়ার অস্ত্র। ঘন কুয়াশার সুযোগে ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কে আরও গভীরে প্রবেশ করছে রুশ সেনারা। ইউক্রেনের ৭ম এয়ারবোর্ন অ্যাসল্ট কর্পস জানিয়েছে, ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে রুশ বাহিনী শহরটি ঘেরাও করার প্রচেষ্টা জোরদার করছে। ১ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া শহরটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে ৩,০০০ থেকে ৫,০০০ রুশ সেনা সেখানে অবস্থান করছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, পরিস্থিতি
পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল। এদিকে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দার সিরস্কি জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া ফ্রন্টে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে এবং 3টি বসতি রাশিয়ার দখলে গেছে। তবে সিরস্কি বলেছেন, রাশিয়ার সবচেয়ে সক্রিয় অভিযান চলছে পোকরোভস্কে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রুশ সৈন্যরা নাগরিক গাড়ি ও মোটর বাইকে করে কুয়াশাচ্ছন্ন রাস্তায় নির্ভয়ে চলাচল করছে। বিবিসি ভিডিওটির অবস্থান যাচাই করে জানিয়েছে, এটি পোকরোভস্ক শহরের দক্ষিণ উপকণ্ঠে শেলিধোভে পোকরোভস্ক মহাসড়কের দৃশ্য। ইউক্রেনীয় 68তম ব্রিগেডের শেরশনি দোভূষা ইউনিটের ড্রোন চালক গুজ বিবিসিকে জানিয়েছেন, কয়েকদিনের ঘন কুয়াশায় আকাশ থেকে নজরদারি করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে, যার ফলে রুশ সেনাদের দল গাড়িতে চড়ে হামলা চালাচ্ছে, যা সাধারণত ইউক্রেনীয় ড্রোনের হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। কয়েক মাস ধরেই আলোচনা চলছিল পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের সেই গুজব বাস্তব হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন। রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরায়েলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন, ইরান ও গাজায় যে হামলা ইসরায়েল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোনো কারণ বলছেন না রন, তা সামনে আসেনি। কিন্তু ইসরায়েলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলছেন, বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে 7 অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা। গত কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েক বছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে 2 বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরায়েলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন। রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময়ে পদত্যাগ করছেন যখন ইসরায়েলি বন্দীদের ও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস।